দেখুন, রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ করছেন, ভোট চুরি বলে যে শব্দটা ব্যবহার করছেন এবং বলছেন বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভারতবর্ষে একের পর এক নির্বাচন জিতছে, সেটা কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ এই কারণে যে ভারতবর্ষের সাধারণ মানুষ সেটা গুরুত্ব সহকারে দেখছে এবং তাদের সত্যি সত্যি ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে সেটা আমরা সোশ্যাল মিডিয়া বা মিডিয়া দেখলেই বুঝতে পারছি। আমি নিজে একাধিক লেখায় লিখেছি যে নরেন্দ্র মোদীর ঘাড়ে এখন ত্রহস্পর্শ। একদিকে ডোনাল্ড ট্রাম্প তাকে হুমকি দিচ্ছেন, শুধু হুমকি দিচ্ছেন না, পাকিস্তানের থেকে তেল কিনতে হবে বলে ব্যঙ্গও করছেন। যে ডোনাল্ড ট্রাম্পকে হিন্দুদের পবিত্র রক্ষাকর্তা হিসেবে গেরুয়া শিবির প্রজেক্ট করেছিল, সেই ডোনাল্ড ট্রাম্প যে ভারতবর্ষ বা আরও নির্দিষ্ট করে বলতে গেলে নরেন্দ্র মোদীর সরকার এবং নরেন্দ্র মোদীকে এইভাবে ব্যঙ্গ করবে তা কে জানত? যখন এই ব্যঙ্গের মুখে বা এই আক্রমণের মুখে নরেন্দ্র মোদীর সরকার বেশ কিছুটা অসহায় বা অস্বস্তিতে রয়েছে, ঠিক তখনই বাজারে নেমে পড়েছেন রাহুল গান্ধী, ভারতবর্ষের বিরোধী দলনেতা। কংগ্রেস নেতা হিসেবে তিনি একাধিক সাংবাদিক সম্মেলন ভিডিও করে প্রমাণ করবার চেষ্টা করছেন যে ভারতবর্ষের নির্বাচনে জালিয়াতি হচ্ছে এবং তার যে বক্তব্য বা যে ভিডিও সেটা এত কনভিন্সিং বা লোককে এত মুগ্ধ করছে বা লোককে এত প্রভাবিত করছে যে সবাই রাহুল গান্ধীর ভিডিও শেয়ার করছেন। এটা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড দেখলেই বোঝা যাচ্ছে এবং বিজেপির আইটি সেল রাহুল গান্ধীকে আর পাপ্পু বা ইত্যাদি বলে কোনোভাবেই উপেক্ষা করতে পারছে না। বরং একাধিক মিডিয়া খবর করছে যে রাহুল গান্ধী যা নির্বাচন কমিশন সম্পর্কে বলছে তার সিলেক্টেড পয়েন্ট সত্যি। যেমন রাহুল গান্ধী যা বলেছিলেন, ব্যাঙ্গালোরের একটি ঠিকানায় সত্যি 80টি ভোটারের নাম রয়েছে। ব্যাঙ্গালোরের ওই একটি বিধানসভার ফলাফলের জন্য ব্যাঙ্গালোরের একটি লোকসভা কেন্দ্র কংগ্রেস হেরে গিয়েছিল। দেখুন, মহারাষ্ট্র হোক, কর্ণাটক হোক, হরিয়ানা হোক, একাধিক রাজ্যে বিজেপির জয় নিয়ে আগে থেকেই সংশয় তৈরি ছিল। লোকে মনে করছিল যে লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি পর্যুদস্ত হয়েছে সেখানে বিধানসভায় বিজেপি জিতল কি করে। ঠিক সেই সময় রাহুল গান্ধীর এই কামান দাগা বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিয়েছে এবং যেহেতু ভারতবর্ষের নির্বাচন কমিশনের আচরণ নিয়ে একাধিক লোকের প্রশ্ন আছে, সেই সংশয় আরও ঘনীভূত হয়েছে। মনে রাখতে হবে আমাদের, একদিকে ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ, অন্যদিকে নির্বাচন কমিশন নিয়ে রাহুল গান্ধীর অভিযোগ। ঠিক সেই সময় বিহার এবং বাংলায় সার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তুলকালাম। বিরোধীরা সংসদ চলতে দিচ্ছেন না, বিরোধীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। এর বিরুদ্ধে বিজেপির স্ট্র্যাটেজি কি? খুব পরিষ্কার নয়। আবারও বলছি, ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর বক্তব্য আম জনতার কাছে কনভিন্সিং মনে হচ্ছে। নরেন্দ্র মোদী বা বিজেপির নেতারা যদি এটা বোঝেন তাহলে মঙ্গল। দেখুন, আমাদের মনে রাখতে হবে যে আমাদের পূবের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পালাতে হয়েছিল শুধুমাত্র নির্বাচনে কারচুপি হয়, নির্বাচনে সাধারণ মানুষের মতদান বা মত প্রকাশ রিফ্লেক্টেড হয় না, এই কারণে দেশে জনবিক্ষোভের কারণে শেখ হাসিনাকে পালাতে হয়েছিল। এটা আলাদা বিষয় যে সেই জনবিক্ষোভকে ব্যবহার করে বাংলাদেশে মৌলবাদী শক্তিগুলি ক্ষমতায় এসছে। আমাদের পশ্চিমের প্রতিবেশী দেশে পাকিস্তানে আবার পপুলার লিডার ইমরান খানকে, যিনি নির্বাচনে সফল হয়েছিলেন, তাকে সেনাবাহিনী জোর করে জেলে আটকে রেখেছে, এটাই অভিযোগ। এবং দেখা গেছে ইমরানের দলের প্রতীক ছিনিয়ে নিয়ে ইমরানকে জেলে পুরেও তার জনপ্রিয়তায় ভাঁটা ধরেনি, বরঞ্চ তার মনোনীত প্রার্থীরা সেনাবাহিনীর মনোনীত প্রার্থীদের থেকে বেশি ভোট পেয়ে জিতেছেন।
ফলে আমাদের পূবের এবং পশ্চিমের প্রতিবেশী দেশে নির্বাচন নিয়ে এবং গণতন্ত্র নিয়ে সিরিয়াস প্রশ্ন উঠে গিয়েছে। ঠিক সেই সময় ভারতবর্ষেও গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, ভোট চুরি করা হচ্ছে বলে রাহুল গান্ধী স্লোগান তুলেছেন। তার পাশাপাশি বিহারে তেজস্বী যাদব বলছেন বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছেন স্যার আসলে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ছক। বিজেপি তাই সব দিক থেকে আক্রমণের মুখে এবং কিছুটা অসহায়, কারণ বিরোধীদের অভিযোগের সামনে বিজেপির জন্য বলার কিছু নেই। এমনকি বিজেপির হয়ে যিনি পার্লামেন্টে সবচেয়ে গলা ফাটাতেন সেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরও পদত্যাগ করার পর কোথায় চলে গিয়েছেন কেউ জানে না। কপিল সিবাল কংগ্রেস আমলের আইনমন্ত্রী রাজ্যসভায় তো সরকার পক্ষকে বিধেইছেন যে তারা উপরাষ্ট্রপতিকে উধাও করে দিয়েছেন। ফলে সব মিলিয়ে বিজেপির জন্য পরিস্থিতিটা জটিল। জনমানসে যে ভাবমূর্তি তৈরি হচ্ছে তা মোটেই নরেন্দ্র মোদীর সরকারের জন্য সুখকর নয়, অমিত শাহর জন্য তো নয়। এই পরিস্থিতিতে অবশ্যই ভোট চুরি বা নির্বাচন কমিশন আতশ কাচের তলায়। নির্বাচন কমিশন যদি বিহারের পর পশ্চিমবঙ্গ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করবার চেষ্টা করে তাহলে তৃণমূলের সঙ্গে যে রাজনৈতিক সংঘাত তৈরি হবে তা অনস্বীকার্য এবং তাতে বিজেপির ক্ষতি ছাড়া লাভ হবে না। বাঙালি অস্মিতা ইস্যুতে এমনিতেই দেওয়ালে পিঠ থেকে যাওয়া বিজেপি যদি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বেশি পুশ করে বা এগোয় তাহলে তৃণমূল আরও সাংঘাতিকভাবে তৃণমূল স্তরে আন্দোলন করবে, যা বিজেপির পক্ষে সামাল দেওয়া মুশকিল। তাই ভোট চুরি বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ এই সময় একটি বড় বিষয়। বিজেপি কত দ্রুত এই বিষয়টি থেকে বেরিয়ে আসতে পারে এবং আমজনতাকে বোঝাতে পারে যে তারা অন্যায় পথে ক্ষমতা দখল করেনি, তাদের মধ্যে কোনো শেখ হাসিনার মতো নির্বাচনে কারচুপি করে বছরের পর বছর ক্ষমতায় থেকে যাওয়ার প্রচেষ্টা নেই, সেটা লক্ষণীয়। আবারও বলছি, মানুষের মনে যদি একবার পারসেপশন তৈরি হয়ে যায় যে ভোটে জালিয়াতি হয়, ভোটে কারচুপি হয়, তাহলে সেটা জনবিক্ষোভের চেহারা নিতে পারে। সেইটা নরেন্দ্র মোদীদের জন্য চিন্তার। রাহুল গান্ধী, তেজস্বী যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই জনবিক্ষোভে কতটা হাওয়া দিতে পারেন বা চাইবেন সেটা আগামী দিনের রাজনীতিকে নির্ধারিত করবে। কিন্তু বিহার থেকে যদি রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা পদযাত্রা শুরু করেন এবং বিহারে যদি মানুষের ক্ষোভ বিক্ষোভের চেহারা নেয় তাহলে সত্যিই মুশকিল। আবারও বলছি, আপাতত ট্রাম্প একা নয়, সব দিক থেকে বিজেপি ব্যাকফুটে। নরেন্দ্র মোদীকে শুধুমাত্র নিজের ক্যারিশমা দিয়ে এই ত্রহস্পর্শ, এই সমস্ত সংকটকে কাটানোর উপায় খুঁজতে হবে। বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন? তখন সবকিছু ডিজিটাল, আপনিও হয়ে উঠুন স্মার্ট। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট। বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি। এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসপি অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়।